আসসালামু আলাইকুম। আমি ফাতেমা পারভীন লন্ডন থেকে বলছি। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে প্রশ্ন করি আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান? এবং কি ধরনের রাজনৈতিক দল বা রাষ্ট্রপ্রধান প্রত্যাশা করেন? এর উত্তর যদি আপনার জানা থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনারও ইন্টারভিউ নিব ভবিষ্যতে। আমি আজকে এইসব প্রশ্ন নিয়ে কথা বলবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের একজন অন্যতম উদ্যোক্তা তানভীর খানের সাথে। তানভীর খান, আপনার পরিচয়টা কি একটু দিবেন? প্লিজ। প্রিয় দর্শক এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথমত যারা জুলাই আগস্ট 2024-এ শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করছি, তারা যেন জান্নাতবাসী হন এবং যারা আহত হয়েছেন তাদের যেন সুচিকিৎসা হয় এবং তাদের পরিবার যেন শান্তিতে থাকে সেই কামনা করছি। ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আহ, এটা অনেকেই আমাদের সংগঠনের অনেকেই আমাকে এই প্রশ্নটা করে। আমার পরিচয়টা হলো, আমি তানভীর খান, লন্ডনে একটি আইটি কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরিরত। বর্তমানে আমাদের কোম্পানি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার সরবরাহ করে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, যাদের মধ্যে আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলো। আলহামদুলিল্লাহ, আমি গত 20 বছর ধরে বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইউকেতে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আর এখন বাংলাদেশের জন্য কিছু ভালো কাজ করার জন্য আগ্রহী। আমি একা বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা না, আমি টিম বিল্ডিংটা শুরু করি আমার বন্ধু এবং সহ যোদ্ধাদের নিয়ে, যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। মূলত তাদেরকে নিয়ে, যাতে জন সচেতনতা তৈরি করতে পারি, যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকার তৈরি না হয় বাংলাদেশে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় বন্দুকের গুলির আঘাতে বাংলার বুকে। আমি পার্সোনালি যেটা চাই সেটা হলো সারা পৃথিবীতে যুদ্ধ নয়, শান্তি। আহ, আমি ইউকেতে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে স্টপ দ্য ওয়ার কোয়ালিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সক্রিয় সদস্য, যার মাধ্যমে আমরা প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ করি। আমার কাছে ধর্মটা শুধু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া বা 30 দিন রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। সেই সাথে সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যা আমাদের নবী ও রসুল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করে গেছেন। আমরা সবাই যদি এভাবে চিন্তা করি তাহলে আমার মনে হয় বাংলাদেশটা ঠিক হবে। আহ, আপনি সংস্কারের নামে আইন বানালেন, কিন্তু চোর ডাকাতদেরকে যদি আইন প্রণয়ন করতে দেন, অথবা অসৎ ব্যক্তিদেরকে যদি আপনি বিচারপতি বানান বা রাষ্ট্রপ্রধান বা পুলিশের প্রধান বা সামরিক বাহিনীর প্রধান বানান, তাহলে সেসব সংস্কার কার্যকর হবে না। আমি মনে করি যে কার্যকর রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার আনতে হবে, হ্যাঁ, হুম, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য। হুম। আপনি সুন্দর কথা বলেছেন। সত্যি তো দেশকে যদি আমরা উন্নতির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেখানে অসৎ লোকের কোনো ভূমিকা থাকুক, সেটা সাধারণ জনসাধারণ হিসাবে সাধারণ এক একেবারেই সাধারণ মানুষ হিসেবে আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটা সুন্দর, সৎ মানুষের হাতে থাকুক। আমি কি আপনাকে আরো কিছু প্রশ্ন করতে পারি? আমার অবশ্যই, নেক্সট অবশ্যই। কোয়েশ্চেন হলো, বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের রাজনৈতিক দল অথবা এটা কি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হতে যাচ্ছে? বাংলাদেশে অনেকেই ধারণা করছেন যে নতুন একটি রাজনৈতিক দল আসতে পারে। সেটা কি কিংস পার্টি হতে পারে? আপনি কি সেই কিংস পার্টির কিং? চমৎকার প্রশ্ন। খুব ইন্টারেস্টিং। এটা কোনো রাজনৈতিক দল না। আমরা যেহেতু রাজতন্ত্রের বিরোধিতা করি, গণতন্ত্রের প্রচার করি, আমাদের দলে কোনো কিং কুইন নাই। এটা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম, যেখানে মুক্ত মনের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে দেশকে নিয়ে তার ইচ্ছা ও বক্তব্য প্রকাশ করতে পারবেন। এটা পৃথিবীর সব দেশে বসবাসরত বাংলাদেশি মেধাবী, দেশপ্রেমিক, সৎ, সাহসী এবং বুদ্ধিজীবী, যারা 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট ছিল এবং তার আগেও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচারণা করেছে, তাদেরকে নিয়েই তৈরি।
আমরা একটা ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল পাওয়ার হাউস তৈরি করার চেষ্টা করছি, যেটা সরকারি ও রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিবে ভবিষ্যতে তাদের দলের মধ্যে সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনার জন্য। যদি তারা আমাদের উপদেশ বা পরামর্শ না শুনে, তাহলে এই প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক দল তৈরি করতে সাহায্য করতে পারে। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা জুলাই আগস্টের অভ্যুত্থানে আপোষহীনভাবে এক দফা দাবি হাসিনার পতনের জন্য অনলাইনে এবং রাজপথে শরিক হয়ে কাজ করে গেছেন। কারণ আমরা প্রায় 1 মাস নিষ্পাপ জনসাধারণের রক্তাক্ত মৃতদেহ দেখে শান্তিতে ঘুমাতে পারিনি। বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় সেটা জানার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা জানানো আমাদের এখনকার কর্মসূচি। বর্তমানে বাংলাদেশের মানুষ হাজার অসুবিধার মধ্যে থাকলেও মানুষের অন্তত কথা বলার গণতান্ত্রিক অধিকার আছে। আমরা সেই অধিকারটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। মানুষ নির্ভয়ে কথা বলতে পারে এখন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানতে এবং জানাতে চাই বাংলাদেশের মানুষ আগামীতে কি ধরনের বাংলাদেশ এবং রাজনৈতিক দল দেখতে চায়। মানুষের এই গণতান্ত্রিক অধিকার কতদিন থাকবে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রম চালিয়ে রাখার জন্য। আমাদের সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হওয়া উচিত আমাদের নিজেদের নিয়ে চিন্তার পাশাপাশি আমাদের আশেপাশের এবং দেশের মানুষ কেমন আছে তা নিয়ে চিন্তা করা এবং তাদের সমস্যার সমাধান বের করা। এটা নবী রসুল হতে শুরু করে ঋষি মনীষীরা ও করে গেছেন। আমাদের দেশের মানুষ যদি ভালো থাকে, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবনের উপরেও প্রভাব ফেলবে। সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটাই আমাদের বিশ্বাস। তাহলে আমার মনে হচ্ছে এটা একটা পরামর্শমূলক প্ল্যাটফর্ম। এটা কোনোভাবেই আমরা রাজনৈতিক দল হিসাবে বলতে পারি না। জি আমরা আহ, জি আহ, সরকারের বা রাষ্ট্রপ্রধানের পাশে থেকে পরামর্শ দিয়ে দেশকে আরো কিভাবে সমৃদ্ধশালী করা যায়, আমরা সাধারণ নাগরিক হিসাবে সেই পরামর্শ দিতে পারি। জি আমরা শুধু সরকারকে না, আমরা রাজনৈতিক দলগুলোকেও পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেন রাজনৈতিক তারা রাইট ওয়েতে আগায়, হুম হুম। দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে। আপনি মোটামুটি প্ল্যাটফর্মের মুখ্য উদ্দেশ্য মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তারপরে যদি আরো কিছু আপনি বলতে চান, আপনি আম, বলতে পারেন। আম, আমরা আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা আগামীতে কি ধরনের বাংলাদেশ দেখতে চাই। হ্যাঁ, হুম তো আমাদের প্ল্যাটফর্মের মুখ্য উদ্দেশ্য জনসচেতনতা তৈরি করা, হুম হুম। যাতে আমরা শীঘ্রই এমন একটা বাংলাদেশ দেখতে পাই যেখানে ক্ষুধার্ত অবস্থায় বা আশ্রয়হীন ভাবে কোনো মানুষ নির্ঘুম রাত পার না করে। না করে। প্রত্যেকটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তা, চাকরি বা ব্যবসা, হুম হুম। আহ, এবং যে ব্যবসায় করবে সেটা যেন হালাল পথে আয় রোজগার করতে পারে, সেই ব্যবস্থা যেন থাকে। যেটা আমরা যারা বিদেশে থাকি আমাদের পক্ষে সেটা অনেকটা সহজ। হুম আমরা হালাল ওয়েতে ইনকাম করতে পারি হুম হুম। আল্লাহর রহমতে। আমরা চাই বাংলাদেশেরও প্রত্যেকটা মানুষ যেন হালাল পথে হালাল পথে রোজগার করতে হ্যাঁ, পারে। সরি, আমি একটু জি কথা এই মুহূর্তে মাথায় আসছে যে যেটা হলো মানুষ কেন হালাল হালাল পথ ছেড়ে বেহালালি, যেটা আমাদের উচিত না, সেই পথে কেন আমরা আগাই। কারণ বাংলাদেশে আমাদের আসলে সামাজিক নিরাপত্তার অভাব। জি দলের যে রাজনৈতিক দল, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, জি তাদের অতিরিক্ত প্রভাবে সাধারণ মানুষ কোনোভাবেই তাদের জীবন যাত্রাকে স্বাভাবিক যেই ধারাবাহিকতা নিয়ে যাওয়া উচিত সেভাবে নিতে পারে না। তখন জি বাধ্য হয়ে ওরা যেই দল ক্ষমতায় থাকে তাদের আশ্রয়ে আশ্রয়ে চলে যায়। তখন হুম, তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তার জীবন জীবিকার জন্য সেই দলকে তারা সাপোর্ট করে। জি সেই জন্য জি, আপনি- হ্যাঁ, সে আমার মনে হয় যে এইটা মেইন মেইন কারণ যে আমরা হালাল রেখে আমরা আইন ছেড়ে আমরা বেআইনির পথে আগাই। কারণ আপনি যখন যথার্থই বলেছেন, হ্যাঁ সেটাই যথার্থই সেটাই বিশ্লেষণ করে হ্যাঁ বলেছেন। হ্যাঁ, তো সেইটা আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে যে যে দল যাবে সেই দল যেন সার্বিক সহযোগিতা করে, আম, আইনগত পদ্ধতিতে যেন আমাদের সবকিছু আগায়, তখনই আমাদের পক্ষে সম্ভব হবে আসলে সত্যিকার অর্থে যে হালাল হারাম, ভালো মন্দ, আম, সমাজে নিরাপত্তা, এইসবের আসলে সত্যিকার অর্থে তখনই আমরা বলবো যে একটা একটা সুন্দর পথের দিকে আগাতে পারবো।
যে এটা আমাদের আসলে জনসচেতনতা, এই কারণে আমাদের, আপনি যথার্থই বলেছেন, এই কারণে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। আমাদের যদি সম্ভব হয় আমরা লিডারশিপ ট্রেনিং দিব, লিডারশিপ ট্রেনিং এর মধ্যে এই এই বিষয়গুলো থাকা উচিত আমি মনে করি। তাই আমরা আগামী নির্বাচনে সৎ, যোগ্য, দক্ষ, বিজ্ঞ, মেধাবী, সর্বজন স্বীকৃত জনপ্রতিনিধি দেখতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে শহর, নগর, রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেকটা এলাকা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। অকাল মৃত্যু ঠেকানোর জন্য সরকার সাহসিকতার পরিচয় দিবে এবং উপযুক্ত পদক্ষেপ নিবে। সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য উপযুক্ত প্রকল্প বাস্তবায়ন করবে। এটাই আমাদের চাওয়া। হ্যাঁ, তো এখন বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতেছি যে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই, নিয়ন্ত্রণে আছে। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে আছে। অধীনে আমরা তো আছি। সেই হিসাবে আমি কিছুদিন আগে বাংলাদেশ ভ্রমণ করে আসলাম, কেমন যেন একটু খাপছাড়া খাপছাড়া লাগছিল। হ্যাঁ, ভালো মনে এদের হচ্ছিল যেহেতু যে অভিজ্ঞতারও অভাব থাকতে পারে হ্যাঁ অনেকজনের, অনেক হ্যাঁ হ্যাঁ উপদেষ্টাদের, হ্যাঁ, ওরা আস্তে আস্তে হয়তো সেটা হ্যাঁ হ্যাঁ অনেক করে নেবে। কিছুতেই সবাই অসন্তুষ্ট যে এটাই এইভাবে হওয়া উচিত ছিল, এইটা এইভাবে হওয়া উচিত ছিল। তো যে বলতে গেলে আর এখন মানুষের আমাদের এখন মানুষের এখন আশা আকাঙ্ক্ষা আগের চেয়ে অনেক বেশি অনেক এইসব বেশি। তবে বিষয় নিয়ে। একটা জিনিস যেটা হলো, সবার কথা বলার যে একটা প্ল্যাটফর্ম, সবাই মনে হচ্ছে যেন এতদিন দম আটকে বসেছিল, এখন সবাই প্রাণ খুলে কথা বলতে পারতেছে, অন্তত কথা বলতে পারতেছে। হুম। এখন শুধু কথাই বলতে পারছে না, এখন রাজপথে আন্দোলনও চলছে। হ্যাঁ, কয়েকশো আন্দোলন চলছে এই যে এই আমি নিজে সরকার ব্যক্তিগতভাবেই আসার আমি পরে। বলতে পারি যে এই যে আমি ওপেনলি এখানে কথা বলতে পারছি একটা প্ল্যাটফর্ম ওপেন করতে, প্ল্যাটফর্মে এই কথাগুলো আমি আগে বলার জন্য আমার সাহস ছিল না। কারণ আমি খুবই সাধারণ একজন নাগরিক। আমি জানি না কখন কোন দিক থেকে এই তুমি কে, এই কথা বলার কে? কখন কোথায় আমাকে কোন দিক দিয়ে অ্যাটাক করে বসে। অন্তত এইটুকু স্বাধীনতা মনে হয় পেয়েছি আমরা। যাই হোক, এখন যেটা আমাদের দরকার, আমাদের দরকার স্বাধীনতাটাকে যেন মানুষ ভালোভাবে কাজে লাগায়, এটা যেন হ্যাঁ, কোনো হ্যাঁ, ভালোভাবে অপপ্রয়োগ কাজে না লাগানো। করে। ঠিক আছে, সেটাও সরকারকে দেখতে হবে। সেটাই। অপপ্রয়োগ করলে আবার কারো স্বাধীনতার কারণে আবার অন্যান্যদের স্বাধীনতা খর্ব হতে পারে। খর্ব হতে পারে, সেটাই। যাক, সবকিছুতে ভালো মন্দ থাকবেই। তারপরে আমাদের দেশে যে সিচুয়েশন ছিল, মন্দের দিকটাই বেশি হয়ে যায় বেশিরভাগ সময় আমাদের। এজন্য আমরা সাফার করি। এনিওয়ে, এখন এখন আশা আমাদের করি মানুষ অনেক বেশি আশাবাদীও। হ্যাঁ, হ্যাঁ, এখন নতুন আশাবাদী। একটা মানুষ বাংলাদেশ। অনেক আশাবাদী। আমরা আমরা বাঙালি জাতি আসলেই আশাবাদী। আমরা সবসময় ভাবি এই আগামীকালটা আরো সুন্দর হবে। আমরা চেষ্টা করে যাই। বাঙালি জাতি আসলে আমরা সত্যিকারের যারা মানুষ তারা চেষ্টা করে যায় সবসময়। যাই হোক। তা আমাদের যে এখন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যে রাজনৈতিক অবস্থান সবকিছু মিলিয়ে মানুষ মনে হলো যে একটু স্বস্তি নিঃশ্বাস তো ফেলেছে। পাশাপাশি একটু টেনশনেও আছে সবাই যে কি হবে, কি হবে। যাই হোক, ভবিষ্যতের জন্য সবাই আমরা টেনশনে থাকি। হুম। তো আমাদের কি এখন কি মনে করেন আপনি যে আমাদের কি এখন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছেন উনার কি দ্রুত নির্বাচন আ করার যে পরিবেশ সেটা কি তৈরি করা উচিত? না আগে রাজনৈতিক দলগুলাকে উম পুরোপুরি সংস্কার করবে। তারপরে যে আ নির্বাচন করা উচিত? হ্যাঁ, দ্রুত আসলে নির্বাচনটা দেওয়া দরকার, কারণ একটা গণতান্ত্রিক সরকার থাকলে আমরা বিদেশিদের সাহায্য পাবো, বিদেশিরাও একটা আস্থা পাবে। আস্থা অন্যান্য পাবে। দেশগুলো বাংলাদেশের সাথে কাজ করার জন্য একটা আস্থা পাবে, কারণ তারা এখনো জানে না যে কাদের সাথে ওরা কাজ করছে ভবিষ্যতের জন্য, দীর্ঘমেয়াদে মেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য। কারণ অন্যান্য উন্নত দেশগুলো সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়। তবে আমরা যতই সংস্কারের কথা বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংস্কার করা না যায়, তাহলে অন্যান্য সংস্কার টেকসই বা কার্যকর হবে না বলে আমরা মনে করি। যারা ক্ষমতায় যাবে তারা তাদের সুবিধা মতো সংবিধান রচনা করতে পারে, সংবিধান। তাদের মতো করেই দেশ চালাবে। এবং আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র যেটা চাই, সেটা যদি ফেসি বা টাইপের কোনো রাজনৈতিক দলের কাছে চলে যায়, তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। হুম, আমরা আইনের শাসন চাই, যেখানে নিরপরাধ কোনো ব্যক্তির সাজা হবে না। বছরের পর বছর ঝুলন্ত মামলা মোকদ্দমার কারণে বিচারের আশায় মানুষ নিরাশ হবে না, মানুষ অকাল মৃত্যুতে জীবন হারাবে না। এক একটা জীবন তার পরিবারের কাছে কতটা মূল্যবান সেটা জাতিকে যেমন বুঝতে হবে, সেটা রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে, সেটা রাজনৈতিক এক দলের নেতাদেরকে এবং প্রধান নেতাদেরকেও বুঝতে হবে। এটাই আমাদের তাদেরকে বুঝতে হবে আসলে একেকটা পরিবার থেকে যে একেকজন মানুষ এভাবে
অকাল মৃত্যু, তারপরে এইভাবে প্রাণ হারাচ্ছে, সেই মানুষটাকে তাকে ভাবতে হবে যে তার নিজের পরিবারের একজন। তখনই তারা বুঝতে পারবে, যে তখনই তারা অনুভব করতে পারবে যে এক একটা জীবন এক একটা পরিবারের জন্য কত মূল্যবান, জি। মায়ের আর কাছে কত এছাড়াও মূল্যবান। বাংলাদেশে দেখা যায় যে এক একটা পরিবারের যে প্রধান কর্তা তার উপরে ডিপেন্ড করে তার পরিবারের অন্যান্য পরিবারে সদস্যরা মিনিমাম ৫-৬ জন মানুষ এক একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট, নির্ভর হ্যাঁ, করে, নির্ভর করে। নির্ভর করে। তো সেটা বুঝতে হবে। হুম, কারণ এক একটা বুঝতে মানুষ হবে। এক একটা মানুষ যদি মারা যায়, তার এক একটা ওই মানুষটার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যদি চাকরি সবকিছু বাকরি যে বন্ধ যে হয়ে সে যায়, যেই প্রফেশনে তার থাকে পুরা ওটা পরিবার বন্ধ। একদম ধনী থেকেও গরিব হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাই। বলে আপনাকে ফেলুন। আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, জি। মিস্টার তানভীর খান। আগামীতে কি ধরনের রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আপনার প্রত্যাশা? এটার কিছুটা আমি এর আগের কোশ্চেন গুলোর মাধ্যমে বলেছি, হ্যাঁ, তারপর অনেক কিছু আবার বলে বলছি। আসছেন। আর আমার মনে হচ্ছে যে আরেকটু যদি আর আহ একটু আমি হ্যাঁ, বিশ্লেষণ ভালো করার করে চেষ্টা করি, ঠিক আছে? বলেন, আর যেটা আমাদের প্ল্যাটফর্মের মেইন যেটা পয়েন্ট গুলো দায়িত্ব, পয়েন্ট গুলো ভালো করে বলেন, তাহলে হয়তো সাধারণ জনগণের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা আমাদের হবে। যেটা প্রত্যাশা, সেটা আমাদের প্ল্যাটফর্মের বর্তমান দাবিও বলতে পারেন আপনি। আমরা যেটা চাই সেটা হলো বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সকলের আত্মজীবনী জনসাধারণের কাছে উন্মোচন করতে হবে সরকারিভাবে, জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস আগে। তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জন করেছেন সেটাও জনসাধারণের জানার অধিকার আছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, মানসিক এবং শারীরিক কর্মক্ষমতা, কর্মদক্ষতা এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক অর্থ সম্পদের বিবরণী জনসাধারণকে জানাতে হবে নির্বাচনের 6 মাস আগে। এটা আমাদের দাবি। এটা সরকার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারে। এতে যতটুকু তথ্য প্রযুক্তি সহায়তা দরকার সেটা আমরা বাংলাদেশের সরকারকে বিনামূল্যে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে রাজি আছি। আহ, গত নির্বাচনগুলোতে আমরা দেখলাম অনেক অবৈধ টাকার খেলা চলে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সাধারণত দেখা যায় নমিনেশন পেতে একজন প্রার্থীকে কোটির উপরে টাকা ডোনেট করতে হয় দলকে। টাকা দিয়ে ভোট কেনার একটা প্রয়াস দেখতে পাওয়া যায় এবং নির্বাচনী প্রচারণায় কোটি টাকার উপরে খরচ করে। হ্যাঁ, তো আমাদের জানতে হবে যে নির্বাচনী প্রচারণায় কোন দল কত টাকা খরচ করেছে এবং সেই টাকার উৎস কি। সেই টাকাটা কি হুম, দুর্নীতির মাধ্যমে উপার্জন করে, আহ, নাকি, এবং প্রার্থী নির্বাচিত হওয়ার পর দুর্নীতির মাধ্যমে কি তারা সেটা রিকভার করে, সেটাও আমাদের বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, কাজে বুঝতে আমরা পেরেছি। চাই যে নির্বাচনে যেন খুব বেশি টাকা খরচ না করে কোনো প্রার্থী, কারণ তাদের আলটিমেট ইন্টেনশন হয়ে যাবে যে যে টাকাটা তারা খরচ করেছে নির্বাচনের জন্য সেটা দুর্নীতির মাধ্যমেই তারা সেটা রিকভার করবে। রিকভার করবে, হ্যাঁ। কারণ এটা তো একটা এর আর মানে কোনো বিকল্প নেই। সংস্কৃতিতে পরিণত হয়েছে বাংলাদেশে। জি। আগামীতে একটা আমরা এমন প্রার্থী দেখতে চাই যার যোগ্যতা আছে, মেধা আছে, হয়তো টাকা কম আছে, কিন্তু তার জীবনে কোনো দুর্নীতি নেই। ঠিক আছে, ন্যূনতম দুর্নীতির সাথে যুক্ত এমন কোনো প্রার্থী আগামী নির্বাচনে আমরা দেখতে চাই না। আশা করি সাংবাদিকরা ও তাদের সম্পর্কে অনুসন্ধানী তথ্য দিবেন জনগণকে নির্বাচনের 6 মাস আগে। যারা এখনই নির্বাচন করেন, দ্রুত আপনাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। আমরা তাদেরকে নিয়ে অনুসন্ধান করব। সবার আগে প্রধান রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে, এটাই আমাদের দাবি। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জব ইন্টারভিউ দেওয়ার মতো ইন্টারভিউ দিতে হবে জাতির উদ্দেশ্যে। এবং টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করতে হবে। অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলো ইন্টারভিউ নিতে পারে, যেখানে গণমাধ্যম কর্মীরাও ইন্টারভিউ নিতে পারে এবং সক্রিয় ভূমিকা পালন করতে পারে, এবং তাদের কোনো দুর্নীতি আছে কিনা সে বিষয়ে দুর্নীতি দমন কমিশনও কাজ করা উচিত। এবং সে বিষয়ে বাংলাদেশের উকিল, জনসাধারণ, পুলিশ ও অনুসন্ধানী সরকারি কর্মকর্তা এবং সর্বপেশার মানুষ প্রশ্ন করার সুযোগ পাবে, সে অধিকার ধরনের অধিকার পরিবেশ রাখতে তৈরি হবে, করতে সুযোগ, হবে। হ্যাঁ, অধিকার থাকতে হবে। সেই সুযোগ রাখতে হবে এবং প্রত্যেকটা প্রার্থী নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে অপর পক্ষের সাথে। উন্নত দেশগুলোতে আমরা লিডার কিভাবে হয়, লিডারশিপ কন্টেস্ট করে লিডার হয়, সেগুলোই আমরা দেখতে পাই। সেগুলো বাংলাদেশে আস্তে আস্তে প্রয়োগ করা উচিত। আহ, এবং শুধু মা বাবার পরিচয়ে রাষ্ট্রপ্রধান বা লিডার হয় না উন্নত দেশগুলোতে। মানে পরিবার এই তন্ত্র আমরা ধরনের চাচ্ছি না, পরিবর্তন বাংলাদেশে দেখতে চাই। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে।
জি। এভাবে আস্তে আস্তে তারা যখন লিডারশিপের ভালো পরিচয় দিতে পারবে, তারপর গণভোটে জাতীয় সংসদ নির্বাচনে জাতি তার রায় দিবে। এটাই আমাদের কাম্য। হ্যাঁ, একদম সুন্দর কথা বলেছেন। একদম, একদম যে আমার মনে হয় এই সবগুলো চাওয়া আমাদের একদম সাধারণ জনসাধারণের, একদম সাধারণ নাগরিক যারা আমরা, তাদের চাওয়া। এই তাদের চাওয়া। কারণেই আমরা সবাইকে প্রশ্ন করি, আমরা জনসচেতনতা তৈরি করছি এবং সবাইকে প্রশ্ন করছি যে আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান, এবং আগামীতে আপনি কি ধরনের রাজনৈতিক দল ও জনপ্রতিনিধি এ, এ, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আহ, করবেন বলে তারা প্রত্যাশা করে, সেটাই আমরা জনসাধারণের কাছেও জানতে চাচ্ছি। তাদের চাওয়া পাওয়া যদি আমাদের চাওয়া পাওয়ার সাথে মিলে যায়, তাহলে সরকারকে সেটা আহ মানতে আমরা বাধ্য করব। হ্যাঁ, ঠিক আছে। এখন কথা হলো, শেষ কথা, আমি আপনাকে আজকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি। আজকের মতো, ভবিষ্যতে হয়তো আমরা আবারও বসবো ইনশাল্লাহ। উম, যে আপনি কাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান এই মুহূর্তে? আমি নির্বাচন হয়, আমাদের নির্বাচন হলো, আমাদের সবকিছু হলো, আমরা বা আপনার মতামত কি, আপনি কাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান? আমি এমন একজনকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই যিনি গণতন্ত্র বুঝে, হ্যাঁ, এবং গণতন্ত্রের চর্চা করে, এবং এমন একটা রাজনৈতিক দল আসুক যে দলের মধ্যেই এই গণতন্ত্র আছে, হ্যাঁ, এবং যে রাষ্ট্রপ্রধান হবে তাকে অনেকগুলো ইন্টারভিউ দিয়ে সে যেন আসে অন্যান্য প্রতিপক্ষের রাজনৈতিক দলনেতাদের সাথে। যেমন আমরা উন্নত দেশগুলোতে দেখি অনেক রকমের ডিবেট হয়, বিতর্ক হয় নির্বাচনের আগে, প্রায় 1 বছর আগে থেকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো গুলো জানানো হয় এবং সেগুলোর উপর বেস করে ডিবেট হয়। সংসদে যে ধরনের ডিবেট হয়, হয় সে ধরনের ডিবেট হয় সংসদের বাইরে থেকে নির্বাচনের আগে আগে। সে ধরনের ডিবেট করে যেন একজন কর্মদক্ষ ব্যক্তি, যার মানসিক চিন্তা ভাবনা অনেক উন্নত, যিনি অর্থনীতি বুঝে, রাজনীতি বুঝে, যিনি গণনীতি বুঝে, যিনি বাংলাদেশের জনসাধারণের প্রবলেম গুলো বুঝে, এমন কাউকে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই। এবং যিনি টেকনোলজিও বুঝে, কারণ আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটুকু নির্ভর করবে আগামীতে কি ধরনের টেকনোলজি সারা পৃথিবী ইউজ করছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যদি অনেক মানুষের চাকরি হারাতে হয়, তো সেটা কিভাবে রিকভার করবে, সে ধরনের একজন ডাইনামিক লোক আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আসা উচিত, এবং যার কাজের অভিজ্ঞতা আছে, যার কর্পোরেট লেভেলের অভিজ্ঞতা আছে, এবং ব্যবসা বাণিজ্যেরও অভিজ্ঞতা থাকতে পারে। কিন্তু আমি চাই ইন্টারন্যাশনালি যে ইনভলভ, ইনভলভ, ইন্টারন্যাশনালি হ্যাঁ, যে ইনভলভ, সত্যি কথা যেমন বলতে এসব আমাদের যেমন এরকম। বর্তমানে ডক্টর ইউনূসের সেই সব ধরনের গুণাবলী তার হ্যাঁ, মধ্যে আমি আছে। সেটাই বলতে চাচ্ছিলাম যে যে ডক্টর ইউনূসের মতো একজন ডাইনামিক লোক বাংলাদেশের জন্য দরকার বলে কিন্তু আমি বিশ্বাস। উনি তো অনেক ওনার অনেক বয়স হয়েছে, উনি কি আমাদের এত বড় দায়িত্ব এখন হয়তো উনি নিচ্ছেন আমাদের সবার ডিমান্ডে, যে উনি কি ভবিষ্যতে আহ, কি কন্টিনিউ করবেন কিনা, সেটাও তো ওনার। উনি হয়তো, হ্যাঁ, আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা লিডারশিপ ট্রেনিং করাইনি স্কুল থেকেই, যেগুলো অন্যান্য দেশে, যেমন আমার মেয়ে যে স্কুলে পড়ে লন্ডনে, তাদেরকে ছোটবেলা থেকে লিডারশিপ ট্রেনিং দেওয়া হয়। যে কারণে আমরা অনেক সময় লিডার খুঁজে পাচ্ছি না, যে ডক্টর ইউনূসের মতো আর কোনো লিডার আছে কিনা খুঁজতে গেলে আমরা হয়তো আছে বাংলাদেশে, আমরা হয়তো অনেকেই আছে, মূল্যায়ন অনেক করছি না, আমাদের অনেক উচ্চ আমরা হয়তো শিক্ষিত মূল্যায়ন মানুষ। করছি না, খুঁজে বের করছি না, অথবা আমরা, হ্যাঁ, আমরা তাদেরকে আমাদের উচ্চ ফলো শিক্ষিত, করছি না। সত্যিকার অর্থে আমাদের উচ্চ শিক্ষিত যারা দেশে বিদেশে অনেক বড় বড় কাজ করেছেন, অনেকের নামই আমরা জানি, এই মুহূর্তে বলছি না। যাই হোক, হুম, ওনাদের হয়তো আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক, বর্তমান না, সত্যিকার অর্থে বাংলাদেশের যে রাজনৈতিক চরিত্র, জি, অনেকেই, আমি ব্যক্তিগতভাবে জানি অনেকেই এই নোংরা রাজনীতিতে ইনভলভ হতে চায় না। জি, জি। হ্যাঁ, তো না, সেজন্য কিন্তু আমরা হয়তো সেরকম তাদেরকেও এখন, ইন্টেলিজেন্ট নেতা পাচ্ছি না। না, যদিও তাদেরকেও চিন্তা করতে হবে যে এই নোংরা রাজনীতিগুলো আমাদের কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে এই নোংরা সেই রাজনীতিগুলো জন্য আমাদের পরিষ্কার একজন করার জন্য। শিক্ষিত, মার্জিত, হ্যাঁ, কাজেই একজন দক্ষ আমাদের মানুষ একজন দরকার। সাহসী সাহসী ই- ই নেতা দরকার, সাহসী। যিনি এই নোংরা রাজনীতিকে
ঠিক করতে পারবে। আর এর জন্য আমরা জনসচেতনতা তৈরি করতে হবে, জাতিকে আরো শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে সুশিক্ষিত হবে। হইতে হবে। আমাদের বেশিরভাগই হ্যাঁ, প্রান্তিক এবং পর্যায়ে বুঝতে হবে যারা যে আসলে দেশের জন্য কোনটা ভালো, তার নিজের জন্য কোনটা ভালো। হ্যাঁ, সে যদি টাকার বিনিময়ে যদি কাউকে ভোট দেয়, হ্যাঁ, সেটা যে তার আর প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের ক্ষতি বয়ে আনবে, সেটাই মানুষকে বুঝতে হবে এটার ভালোভাবে। এটার প্রধান উদ্দেশ্য, প্রধান কারণই হলো যে আমাদের প্রান্তিক পর্যায়ে একদম গ্রামের অশিক্ষিত মূর্খ যে একটা মানুষ যে আছেন, যারা আছেন আমাদের দেশে, ওনারা জি, তো বুঝেন না। ওনারা জি। মনে করেন যে যে আসতেছে ওনাদেরকে একটা 500 টাকা দিল বা 1000 টাকা দিল যে তুমি আমাকে ভোটটা দাও। অথবা দেখা যায় যে তাদের একটা কাজের ব্যক্তিগত ব্যবস্থা করে দিল, তাদেরকে কাজের উন্নয়নে হেল্প ব্যবস্থা করলো, হুম, তাদের পুনর্বাসন করলো। করে দিল। কিন্তু যে নেতাটা পুনর্বাসন করতেছে সে হয়তো দুর্নীতি করে সে টাকাটা উপার্জন করছে। না, ওইটা বলে, আবার অনেকেই উপার্জন বলে করে তাদেরকে হেল্প করে আবার, আর যখন ইলেকশনে জিতবে তার চেয়ে আরো বেশি এই বেশি দুর্নীতি করবে, এবং সেই দুর্নীতি দুর্নীতির সাইড করবে, এফেক্ট তারা সব সময় পাবে। সবসময় পাবে। এই আর কি। তো আমাদেরকে এইসব থেকে আসলে মুক্তি পেতে হলে আমাদের সেরকম আমার দেশকে আসলে সত্যিকার অর্থে সুশিক্ষিত করতে হবে। শুধু দেশকে একাডেমিক হবে শিক্ষিত হলেই জাতিকে। হয় না। শুধু একাডেমিক শিক্ষিত মানুষ অনেক কিছু বুঝেন না। আমাদের স্বশিক্ষায় শিক্ষিত যেরকম অনেকেই আছে আমাদের, কি বলবো, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা তো ইউনিভার্সিটিতে যান নাই। হুম। জি, তো ও এই ধরনের শুধু যে একাডেমিক শিক্ষায় এমএ পাস, বিএ পাস, সার্টিফিকেট থাকলেই যে সে শিক্ষিত, সে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও কথা না। আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি যারা স্কুল লেভেলেই যান নাই বা স্কুলে গেছেন, হাই স্কুলে যান না, ওনারা যে ধরনের মানে জ্ঞান রাখেন দেশ, সমাজ, অর্থনীতি সবকিছু সম্পর্কে, অনেক এমএ পাস, অনেক সুশিক্ষিত ও উচ্চ শিক্ষিত মানুষও সেই ধরনের জ্ঞান রাখেন না। তা জি, আমাদের দরকার হলো সুশিক্ষিত, স্বশিক্ষিত, ভালো মানুষ। জি, ভালো মানুষ আমাদের দরকার। যেমন একটা উচ্চ শিক্ষিত মানুষ এখন এমন পর্যায়ে চলে গেছে যে একটা সরকারি চাকরি করতে গেলে ওদেরকে বলে যে ওই ঘুষ দিতে হবে। তো কত টাকা, 1 লাখ 2 লাখ যাই দিবে, তো সেই টাকাটা সে ঘুষ দিয়ে ঢুকতেছে। তখন সে চিন্তা করে আমি যে 1 লাখ টাকা দিলাম, এই 1 লাখ টাকা তার বেতন ধরলাম মাসে 10,000 বা 15,000 বা 20,000, বা যাই হোক, সেই টাকাটা উঠানোর জন্য সে 2 নাম্বারই করে। আমাদের তাহলে আমাদের লাভ কি হলো? তো শিক্ষিত মানুষ তো একটা চাকরিতে ঢুকলো, তাই না? ঘুষ দিয়ে ঢুকলো এবং সে আবার সেই ঘুষটাকে উঠানোর জন্য সে নিজেই দুর্নীতির সাথে জড়াই গেল। এইভাবেই আমাদের দেশটা আসলে খারাপের দিকে যাচ্ছে। যেখানে আমরা ভাবছি, প্রতিদিন স্বপ্ন দেখছি নতুন একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ, সৎ একটা বাংলাদেশ। জানি যে দুর্নীতি একদমই আমরা জিরো পর্যায়ে নিতে পারবো না। বাট আমাদের সহনশীল পর্যায়ে নেওয়া উচিত। যে দুর্নীতি একটা সহনশীল পর্যায়ে, যে বাংলাদেশের নাম যেন কোন লিস্টে, যে পৃথিবী এতগুলা দেশের ভিতরে বাংলাদেশ অষ্টম, বাংলাদেশ নবম, কেন আমরা এটা হইতে, আমাদের নামটাই যেন ওইখানে না থাকে। আমরা চাই জিরো নাম। এসব দুর্নীতির জিরো নাম, জিরোতে চলে যাবে, আমাদের নামই থাকবে না ওইখানে। এটা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা নিয়ে যদি আমি আরো কিছু বলি, যে আসলে দুর্নীতিটা কেন হয়, এটা নিয়ে আসলে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে পড়ানো উচিত, শেখানো উচিত। এগুলো নিয়ে আসলে গবেষণাও করা উচিত বলে আমার মনে হয়। গবেষণা করা উচিত, আহ, স্কুল পর্যায়ে আমরা কাউন্সিলিং করা উচিত। আমরা হয়তো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এর জন্য একটা স্কুল অফ এথিক্স তৈরি করতে পারি, যেখানে দুর্নীতি কেন হয়, সেখান থেকে মুক্তির উপায় কি, সেটা নিয়ে গবেষণা হবে। হুম, উন্নত দেশগুলোতে মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করলেও তাদের মধ্যে নৈতিকতা আছে, এথিক্স আছে, দেশপ্রেম হুম, আছে। হুম, শুধু এই কারণেই মনে হয় তারা অনেক বেশি উন্নত। তবে উন্নত। দুর্নীতি একটি জটিল সমস্যা, যা প্রায় সিস্টেমগত চ্যালেঞ্জ দ্বারা প্রভাবিত পরিবেশে বিকশিত হয়। অনেক উন্নয়নশীল দেশে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়ার পেছনে কয়েকটি কারণ থাকে। উন্নয়নশীল দেশগুলোতে প্রধানত আমি মনে করি লোভ, মানুষের মধ্যে অতিমাত্রায় তাড়াতাড়ি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রতিযোগিতা, এবং যোগ্যতা না থাকলেও ক্ষমতা আহরণের প্রচেষ্টা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যায় অনেক সময়। আর বাংলাদেশে সাধারণত দেখা যায় দুর্নীতিটা শুরু হয় কিছু মানুষের অভাব থেকে। হতে পারে চাকরি বা কাজের অভাব থেকে, অর্থনৈতিক কষ্ট, অর্থ- সংকট, সীমিত সম্পদ, কম দারিদ্রতা, বেতন। মেইনই হলো দারিদ্রতা। দারিদ্রতা, জি, জি, দারিদ্রতা, ব্যাপক দারিদ্র্যের কারণে মানুষ প্রয়োজন মেটাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে দুর্নীতিতে জড়িয়ে পড়ে।
অথবা সৎভাবে ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকে না অনেক সময়। এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাহিদার কারণে ও হ্যাঁ, দুর্নীতি হতে পারে। বর্তমান বর্তমান আধুনিক বিশ্বের সাথে আমাদের দেশ তাল মিলাতে যে ইয়াং জেনারেশন যেইভাবে আধুনিক সবকিছু পেতে চায়, তো সেই সেই চাহিদা সবাই খুব মিটাতে যে ইয়াং জেনারেশনও দুর্নীতির সাথে অসততার সাথে জড়িয়ে পড়ছে। যে তো আমাদের দ্রুত সেদিক থেকে সবাই চায় আমাদের গাড়ি বাড়ি কেমনে সচেতন করবে। হতে হবে। হুম। গাড়ি বাড়ি করবে, সেটাই। তারপর বিয়েতে সেরকম উপহার দিবে, হুম। সেভাবে বিয়ে করবে। হ্যাঁ। ঠিক আছে, অথবা গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য কোনো কিছু আগে পাওয়ার আমাদের চেষ্টা করে। এই জন্য বলতে চাচ্ছিলাম যে আরেকটা কথা আমাদের আসলে কথা বললে তো শেষ করা হবে না। আজকে আমাদের মনে হয় একটু তাড়াতাড়ি শেষ করি, এইসব বিষয় নিয়ে আমরা আরেকদিন বসবো। তবে জি। এই যে ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন, এই যে হুম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সব দিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধর্মীয় শিক্ষা দিতে হবে একদম স্কুল, একদম একদম প্রাইমারি লেভেল থেকে। তাহলে যেকোনো ধর্ম, আমি যেকোনো স্পেসিফিক ভাবে কোনো ধর্মের কথা বলছি না। সব ধর্মেই নৈতিকতা আছে। সব ধর্মেই ভালোভাবে জীবনযাপন করার কথা বলা আছে। কিন্তু আমরা সেটা ফলো করি না। আমাদের হুম, যেটা করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। শুধু বইয়ে হুম। পড়লাম, বইয়ে পড়ে শেষ করে ফেললাম সেটা হবে না। আমাদের করতে হবে যেটা প্র্যাকটিস করতে হবে। মানে প্র্যাকটিসিং রিলিজিয়াস যদি হয় যেকোনো ধর্মে, তাহলে আমার মনে হয় দেশ থেকে 90% দুর্নীতি, খারাপ সবকিছু আমরা আ ইয়ে করতে পারবো। মানে এগুলা থেকে এটার বেরিয়ে জন্য আসতে হ্যাঁ, আমার কাছে মনে হয় অনেক সময় বাংলাদেশে দেখা যায় সহজ সরল মানুষগুলো ঐক্যবদ্ধ নয়, এবং হুম, অসৎ ব্যক্তিরাই গ্রুপ বা সিন্ডিকেট তৈরি করে। তারা হুম। অনেক বেশি ঐক্যবদ্ধভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ওদের হ্যাঁ। মগজ ধোলাই করে। কিন্তু ভালো মানুষগুলো মানে একতাবদ্ধ না। হ্যাঁ, সেটাই। আমাদের মধ্যে আরো একতাবদ্ধতা আনতে হবে। আনতে হবে। পরবর্তীতে কারণ এবং মানুষ দুর্নীতি করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে একটা সময় সেটা তখন নেশায় পরিণত হয়। হুম। আহ, এবং সেই নেশা যখন বাড়তে থাকে সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে। তখন দুর্নীতিগ্রস্তরা মানুষ হত্যা করতেও চিন্তা করে না। চিন্তা সমাজে করে না। হানাহানি বাড়তে থাকে, তারা বা দুর্নীতিকে দুর্নীতিই হুম। মনে করে না, তখন আমার সেটাকে মনে তারা হয় যে এই সিস্টেম সবকিছু মনে কিন্তু করে। দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব না। প্রতি ঘরে, ঘরে যে আমাদের যেটা করতে হবে একটা ঘরকে, একটা সংসারকে প্রতিষ্ঠান হিসাবে দেখতে হবে এবং জি। সে দায়িত্ব আমাদের সকল নাগরিকের। শুধু আমরা বললাম সরকার এটা করল না, সরকার সেটা করল না। না, সরকারের দায়িত্ব না যে তোমার ঘরের ময়লাটা এসে সরকার ফেলে দিবে। হুম, সরকারের দায়িত্ব না যে তোমার ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে, সরকার এসে তোমার প্রতিদিন এসে তোমার ছেলেকে দেখবে না। তোমার সম্পর্কের ফাটল ধরলো সেটা আইন এসে তোমাকে করবে না। তোমাকে ধরতে হবে নিজের থেকে নিজেদেরকে সংশোধন করতে হবে। নিজেদেরকে ভালো পথে আগায় যেতে হবে। সেটা কিভাবে? তখন যদি ওরা মানুষ চায় যে না আমি কারো পরামর্শ নিবো, সেই হিসাবে আমি বলব যে মহল্লা অথবা এলাকা বা শহরে একটা নির্দিষ্ট এরিয়াতে এরকম বিদেশে যেরকম আমরা দেখি সিটিজেন অ্যাডভাইস গ্রুপ, জি। কাউন্সেলিং, হ্যাঁ? মানু অ স সম্পর্কের অবনতি, সন্তানের সম্পর্ক, এম মায়ের সাথে সন্তানের সম্পর্ক, ফ্যামিলিগত যে প্রবলেম গুলা হয়, এইসব দেশে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে, এইসব দেশে কাউন্সেলিং আছে, সোশ্যাল ওয়ার্কার আছে। আমাদের এই সব জিনিসগুলোকে যদি আমাদের দেশেও আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মনে হয় যে অনেক সমস্যা মানে আমরা বেরিয়ে আসতে পারবো। সুন্দর একটা দেশ আমরা দেখতে পাবো। আমার মনে হয় এগুলো হ্যাঁ। নিয়ে আমরা আরেকদিন বসি। না, ক্ষেত্রে আমি আরেকটু বলি যে কার্যকর আমাদের প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর করতে হবে। অনেক সময় অকার্যকর প্রতিষ্ঠান এবং দায়বদ্ধতার অভাব দুর্নীতিকে সহজতর করে তোলে। এর ফলে দুর্নীতি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যেমন উচ্চমাত্রার বৈষম্য এবং সামাজিক ও উন্নতির সীমিত সুযোগ মানুষকে সুবিধা লাভের জন্য দুর্নীতির দিকে ঠেলে দেয়। আবার কিছু সমাজে দুর্নীতি একটি সাধারণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। ঘুষের মতো কাজগুলো প্রায়শই ব্যবহারিক প্রয়োজন হিসেবে দেখা হয়, নৈতিক ত্রুটি হিসেবে নয়। যখন দুর্নীতি বিরোধী আইন কঠোরভাবে কার্যকর হয় না, বা ক্ষমতাধর ব্যক্তিরা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে থাকে, তখন হুম, মানুষ মনে করে যে এমন কাজের জন্য প্রকৃতপক্ষে কোনো শাস্তি নেই। হ্যাঁ, সম্পদের হুম, অভাবেও মানুষ প্রায়শই ওই দুর্নীতির আশ্রয় নেয়, শুধুমাত্র বেঁচে থাকার জন্য, বা স্বাস্থ্যসেবা, শিক্ষা বা চাকরির মতো প্রয়োজনীয় পরিবেশগুলো নিশ্চিত করা দরকার, সরকারি এবং বেসরকারিভাবে।
আর অনেক সময় দেখা যায় যে যদি মানুষ মনে করে যে সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠান নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তবে তারা মনে করে যে সিস্টেমটি অন্যায়, এবং নিজেরাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। হুম। সো প্রভাব বা ক্ষমতা বজায় রাখার একটি উপায় হয়ে উঠতে পারে দুর্নীতি, যা সমাজে আরো গভীরভাবে মিশে যায়। আর আমাদের আমরা সেই সেই সমাজে বসবাস করতেছি। আমরা আর এখন সেই বাংলাদেশে সমাজে বসবাস করতেছি। আর সেইটাই। আমাদের বাংলাদেশের মানুষ রাজনীতি ও সমাজ সেবা করতে গিয়ে অনেক সময় দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তারা চিন্তা করে যে রাজনীতি ও সমাজ সেবা করার জন্য অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, অনেক টাকা উন্নয়নশীল প্রয়োজন। দেশগুলোতে রাজনৈতিক দল ও তাদের অফিস ম্যানেজ এবং মেনটেন করার জন্য তারা অনেক সময় গণচাঁদা তোলে। সেই চাঁদা তুলতে এই তুলতে এক জন্যই তো সময় ভালো মানুষটা চাঁদাবাজের ইয়ে করতে উদ্ভব পারে হয়। না। এই যে কি বলবো, নেতৃত্বে আসতে পারে না। অনেক জি, সময় দেখা যায় যে আমাদের ভালো মানুষ আছেন কিন্তু এই যে টাকা নাই, টাকা, যে আমার টাকা নেই, একটা ইলেকশন করতে গেলে তো আমার লক্ষ লক্ষ টাকা লাগবে। জি, তখন সেই আবার ঘুরে ফিরে আমরা সেই আবার আমাদের আমাদের ওই দুর্নীতিগ্রস্ত যে হয়ে সাধারণ নাগরিকও মনে করে এই লোক তো ভালো আছে, ঠিক আছে, কিন্তু এই লোক তো ইলেকশনের সময় আমাদের চা খাওয়ার টাকা দিতে পারবে, পান খাওয়ার টাকা দিতে পারবে না। এটা একদম প্রান্তিক পর্যায়ের কথা। জি, আমার মনে আছে আমি ছোটবেলায় যখন একদম ছোট, যখন এই যে ইলেকশন যখন হইতো, চেয়ারম্যান বা এই যে এলাকার যে ইউনিয়ন পরিষদের, আমার মনে আছে যে তখন ওই শুনতাম যে আগের দিন রাতের বেলা স্কুল যখন যেতাম, স্কুল ছুটি হলে যখন গ্রামে বেড়াতে যেতাম, এটা একটা উৎসব ছিল। তো শুনতাম যে আগের দিন টাকা দেওয়ার জন্য মানুষ বের হয়েছে, যে ও টাকা দিচ্ছে আগের দিন, হয়তো আগের দিন পর্যন্ত হয়তো সে ডিসাইড করছে যে ভালো মানুষটাকে সে ভোট দিবে, কিন্তু ওই খারাপ মানুষটা এসে আগের দিন রাতে টাকা দিয়ে ওর মুখ, ও বললো কি যে না, ওর মন চেঞ্জ হয়ে গেছে, যে ও তো আমাকে কিছু দেয় নাই, আমার কালকে তো লিস্ট আমার 1 মাসের বাজার করা হয়ে টাকা হয়ে গেল, আগে তো আরো অভাব ছিল দেশে। এখন তো মানুষ তাও অনেকটা মানে না খেয়ে থাকে না, অন্তত আমার চোখে পড়ে নাই যে সেরকম, হয়তো দুই একটা ঘটনা আসে সামনে, কিন্তু সে এটাকে এত উদাহরণ হিসেবে দেখা যায় না সত্যিকার অর্থে। আগের মতো অত অভাব নেই, একদম না খেয়ে নেই আমাদের দেশে মানুষ, অ্যাটলিস্ট কাজ করে খেতে, 3 বেলার জায়গায় 2 বেলা হয়তো খেতে পারতেছে। তো তখন সেটা তার জন্য ছিল বিশাল পাওয়া যায়, অন্তত আমাকে 1 সপ্তাহ বা 2 মাস, 2 সপ্তাহের খাবারের টাকা পেয়ে গেলাম এক রাতে এসে। তো সেজন্য সে তাকেই ভোটটা দিল, যে ভোটটা দিয়ে আরো আমরা দুর্নীতির সাথে জড়াই গেলাম। এনিওয়ে, আমি এবং মূল বাংলাদেশের মানুষ অনেক সময় ওই যে ভোটের ক্যাম্পেইন প্রচার প্রসারের জন্য হুম, যে মিটিং মিছিল গুলো করে, যে হুম, আপনি দেখবেন এক একটা মিটিং এ হয়তো লাখ লাখ টাকা খরচ হচ্ছে স্টেজ হ্যাঁ, করার জন্য, মানুষজনকে অর্গানাইজ করার জন্য। অর্গানাইজ ফলে করা। রাজনৈতিক দলগুলো আহ, আহ, চাঁদা নেওয়া শুরু করে। হ্যাঁ, পরবর্তীতে হ্যাঁ, ফলে চা চা অনেকে খেতে খেতে চাঁদাবাজিতে একটা কথা জড়িয়ে মনে পড়ে এবং পড়লো, অনেকে সেটাকে পেশা হিসেবে পরিণত করে, যে তাদের কাজই হচ্ছে চাঁদা চাঁদা কালেক্ট করা। কালেকশন করা, ওদের একটা গ্রুপই হয়ে যায়। চা খেতে খেতে মনে হলো যে ইলেকশনের হওয়া শুরু, প্রথম থেকে শুরু করে ইলেকশনের দিন পর্যন্ত ওই হুম। এলাকায় দেখা যায় চায়ের দোকান ফ্রি, যা যে যত চা খেতে পারিস নাম লিখে দিয়ে আসিস আমার। হ্যাঁ, তো ছেলেরা তো এটা নিয়ে খুব ইয়ে পায়, মজা পায়, চা খেতে পারতেছে, ফ্রি চা এবং সাথে সিগারেট। হ্যাঁ, হুম। তো ওই হ্যাঁ, এই প্রসঙ্গে আসলে অনেক কিছুই বলা যায়, আমার আমার নিজের ব্যক্তিগত জীবনে আমার নিজের চোখে দেখা অনেক কিছুই আছে যেগুলো আমি শেয়ার করতে পারি। ভবিষ্যতে আমরা বলবো ইনশাল্লাহ। আজকের মতো কি আমরা এখানে শেষ তখন করতে পারি? তারা চিন্তা করে যে ছোটখাটো দুর্নীতি করে সে টাকার যোগান দেওয়া যেতে পারে, বা দুর্নীতি কে তখন আর দুর্নীতি মনে করে না। ওটাই হচ্ছে দুর্নীতি মনে মেইন করে। প্রবলেম। এটা যে মনে করে কারণে যে এটা যোগ্য মেধাবী স্বাভাবিক ব্যক্তিরা কাজ পায় না, যারা রাজনীতি করে শুধু তারাই কাজ পায়। তাতে কাজ। বেকার সমস্যা আরো বাড়তে থাকে। ধীরে ধীরে রাজনীতিবিদরা সমাজসেবা ভুলে গিয়ে নিজেদের সম্পদ আহরণে মগ্ন হতে শুরু করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ এগুলো করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়, সেটাই মানুষকে দেখায় যে এগুলো ওর যোগান কিভাবে আসবে। আহ, তো সেটার জন্য অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং আস্তে আস্তে সেটা ক্যান্সারের মতো আকার ধারণ করে, সেটাই। আকার ধারণ করে। আবার অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের উন্নত লেখাপড়ার সুযোগ তৈরি করার জন্য অথবা বিদেশে পাঠানোর জন্য তাদের ইমার্জেন্সি অনেক টাকার দরকার হয়, তখনও তারা অনেক সময় দুর্নীতির আশ্রয় নেয়। আবার অনেকের স্বাস্থ্য সেবার জন্য, উন্নত স্বাস্থ্য সেবার জন্য অনেকে দুর্নীতি, যদি ইমার্জেন্সি যদি কারো টাকা লাগে তখন সে দুর্নীতি করতেও সে চিন্তা করে না যে সেটা দুর্নীতি হচ্ছে না কি হচ্ছে। তো হুম, এভাবে আসলে বিভিন্ন সামাজিক কারণে দুর্নীতিগুলো হয়ে থাকে। হুম।
আমি এখন জানতে চাইবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের কয়েকটি কার্যবিধি সম্পর্কে। এই সংগঠনের অন্যতম সংগঠক ইউকেতে বসবাসরত আন্তর্জাতিক অর্থনীতিবিদ এবং ইউকে স্টক মার্কেট রিসার্চার ডক্টর মোস্তাক আহমেদ এর কাছ থেকে, যার জন্ম বেড়ে ওঠা বাংলাদেশের নরসিংদীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুশতাক আহমেদ, আমি অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, ইউকে। সো আপনি যে কোশ্চেনটা করেছেন, আমাদের যেই সংস্থা, এটার অন্যতম কিছু দিক বা নৈতিক ও ধর্মীয় দায়িত্ব গুলা, প্রথমত আমরা চাই হচ্ছে রাষ্ট্র সংস্কার ও উপদেষ্টাদের সহযোগিতা করা। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আম, সঠিক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে উপদেষ্টাদের দিক নির্দেশনা দেয়া রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, এটা আমি মনে করি। আহ, দ্বিতীয়ত, আহ, মানবাধিকার ও জনসেবায় নিয়োজিত থাকা। আমরা যদি নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যাই, সমাজে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করবে। এটি মানুষের মধ্যে আস্থা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে। আমাদের তৃতীয় রুলস হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশে। আইন সবার জন্য সমান, এই ধারণা প্রতিষ্ঠা করলে সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। আমি আহ, আমি একটা কথা বলতে চতুর্থত, আহ, শিশু নেতৃত্বের প্রশিক্ষণ দেয়া, শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও সামাজিক সচেতনতা তৈরি ভবিষ্যতে সুনাগরিক তৈরি করবে। এটি মানসিক স্বাস্থ্য ও উন্নয়নে সহায়ক হবে। পঞ্চমত, মেধাবী ও ভবিষ্যতে নেতা তৈরি করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে এমন প্রশিক্ষণ ও সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতে আমরা মেধাবী ও মেধাবী নেতৃত্ব তৈরি করতে পারি বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আমি একটা যেটা বলতে চাচ্ছিলাম, আপনি বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা। হুম, আমাদের যতটুকু আমাদের জানা আছে, আমাদের দেশে আইনের কিন্তু কোনো অভাব নাই। সব ক্ষেত্রে আমাদের আইন আছে। এটাকে শুধুমাত্র আমাদের কি করতে হবে? আইনের বাস্তব ব্যবহার করতে হবে। শুধু আইন বইয়ে থাকলে হবে না, আইন ইয়েতে সুপ্রিম কোর্ট হাইকোর্টে থাকলে হবে না। আমাদের এটা জনগণের স্বার্থের জন্য এটাকে ব্যবহার করতে হবে, বাস্তব প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কি মনে এটাই আমাদের, আসলে আমাদের আইনের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই, শুধু আমাদের যেটা দরকার সেটা হলো প্রয়োগ করা। আপনি আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের করতে হবে এখন, ওটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আহ, ভালোভাবে সংস্কার করতে হবে। সংস্কার করতে আর হবে এবং আর সাধারণ জনগণ অনেকেই জানেন বিচারিটাকেও না। সংস্কার করতে হবে। সরি, আমি মনে হয় একটু আরেকটা কথা মনে আসছে এই মুহূর্তে, যে আমাদের বেশিরভাগ যে যারা প্রান্তিক পর্যায়ে আমাদের বাংলাদেশের মানুষ আছেন, নাগরিক আছেন, ওনারা অনেকেই জানেন না আমরা আসলে আমাদের দেশে আসলে কত কি ধরনের আইন আছে এবং কি ধরনের আইনি সহায়তা তারা পেতে পারে। সেজন্য আমার মনে হয় একদম প্রান্তিক পর্যায়ে আমাদের সেই আইনের এগুলো নিয়ে একটু কি বলে ক্যাম্পেইন করা, মানুষকে সচেতন করা, যে তুমি সাধারণভাবে একটা কথা আমি বলি, যেমন আমাদের গ্রামের মেয়েদেরকে বা ছেলেদেরকে অনেকেই আছে যারা আসলে আইন সম্পর্কে ধারণাই নাই, যে কোনো বিপদে পড়লো ওরা ওরা চলে যায় হলো গ্রাম্য সালিসির কাছে এবং ওনারা ওনাদের নিজেদের মতো করে আইনটাকে প্রয়োগ করে। হ্যাঁ, আসলে এই যে সংবিধানে আমাদের যে আইন আছে, সেই আইনগুলো যে সাধারণ নাগরিকরা এটা পেতে পারে, আইনি সহযোগিতা পেতে পারে, এই ধরনের তাদের কোনো অনেকের মাঝে এখনো সেই জ্ঞানটাই নাই। তো আমাদের কি করতে হবে? আমার মনে হয় এখানে যদি আমরা একদম প্রান্তিক পর্যায়ে উম, আহ, চলে যেতে পারি এবং তাদেরকে সচেতন করতে পারি যে না, এই আইনে এই প্রবলেমের জন্য তুমি, এই সমস্যার জন্য তুমি আইনি সহায়তা পেতে পারো, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর যে জিনিসটা আপনি তুলে ধরলেন যে বাংলাদেশের গ্রামাঞ্চলে যে
একটা আহ, আপনার সমান্তরাল আহ, ন্যায় বিচার ব্যবস্থা আছে, হুম, গ্রাম্য সালিসি, ওইটাও দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু অবশ্যই দরকার, আইনের কিন্তু তার জন্য সে আইনের যে আইনটাকে সুশাসন হ্যাঁ হ্যাঁ ওটা নিজের প্রতিষ্ঠা করা বা মানুষকে আপনার বলা বা সচেতন করা যে প্রত্যেকটা আইন সমানভাবে প্রয়োগ হবে, ওইটা নিশ্চিত করা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব ও কর্তব্য। হুম। এক্ষেত্রে আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার মনে হয় কি বাংলাদেশে গ্রাম্য সালিশটা হয় যেন বিচারটা দ্রুত হয়। কারণ আমাদের দেখা যায় যে যখন বিচারের দাবি উঠে এবং সেটা যখন কোর্টে চলে যায়, মামলা মামলা মোকদ্দমা শুরু হয়, হ্যাঁ, যখন লয়ার এটা নিয়ে ডিল করে, এটাকে এত বেশি দীর্ঘায়ী করে যে কারণে দেখা যায় যে বছরের পর বছর মামলা মোকদ্দমা চলছে, হ্যাঁ, উকিলের ফি দিতে দিতে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সে কারণে মানুষ হয়তো চায় যে দ্রুত একটা আহ, বিচার হয়তো তারা লোকালি সালিশের মাধ্যমে সলভ করতে পারবে। সলভ করবো না, আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই তো সেই কারণে আমাদের সালিসি সরকারকে কার্য। এই পদক্ষেপ নিতে হবে হুম হুম। যাতে মানুষ সুশাসনের জন্য, মানুষ যেন সুশাসন যেন পায়, হ্যাঁ, এবং বিচারটা যেন মানুষ পায় দ্রুত, হ্যাঁ, আমি যেন যেটা একটা বলতে চাচ্ছি বছরের পর আসলে, বছর যেন মামলা আমি বলতে মোকদ্দমা ঝুলতে না চাচ্ছিলাম থাকে। যে সালিসি তো অবশ্যই হবে, সালিসিরা যেন সঠিক আইনের প্রয়োগ করে, ওনাদের জন্য নিজেদের মন মতো কোনো মন গড়া আইন যেন দুর্বলের উপর ইয়ে করে চাপায় না দেয়। আমি সেটা সে কারণে আমি ব্যক্তিগতভাবে যে গ্রাম্য সালিশ গুলো আছে সেটার পক্ষে আমি নাই। আমি হ্যাঁ, হ্যাঁ কিন্তু সেটা আস্তে আস্তে কমে আসবে যদি মানুষ সরকারিভাবে আহ, বিচারটা ঠিক মতো পায় এবং বিচার কার্যক্রম যেন দ্রুত হয়। বিচার কার্যক্রম যদি দ্রুত হয় তাহলে মানুষ ওই যে গ্রাম্য সালিসি থেকে আস্তে আস্তে হয়তো বের হয়ে আসতে পারবে। আচ্ছা, আমি এখন জানতে চাইবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের আরো কয়েকটি কার্যবিধি সম্পর্কে। এই সংগঠনের আরেকজন অন্যতম সংগঠক, যিনি 20 বছরের অধিক সময় ধরে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠানে কাজ করেছেন, যার নাম নাজমা আক্তার। জি ধন্যবাদ। আসসালামু এর আলাইকুম। আগে আমি একটু আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি। আমি মুস্তাক আহমেদ, যে ওনার জি পরিচয় দিয়ে। আমি নাজমা আক্তার সরকার। আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা উত্তরাতে আছি। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমি আপনার 25 বছরেই আমার মানে চাকরি থেকে নিয়েছি আর কি, নিয়ে আমি মাশাআল্লাহ। এখন আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশ আমাদের এই বিডিপি বা বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের কিছু নীতি নৈতিকতা আছে। যেমন আমাদের মোস্তাক ভাই কয়েকটা আপনাদের কাছে তুলে ধরেছে। এখন আমাদের আছে সৃজনশীল ও অসাম্প্রদায়িক নাগরিক তৈরি করা। আ- আ, সৃজনশীল ও অসাম্প্রদায়িক নাগরিকতা তৈরি করাও আমাদের এই প্ল্যাটফর্মের একটা উদ্দেশ্য। রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র সম্পর্কে জনগণকে অবহিত করা ও সচেতন করা, এটাও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আছে। আমাদের দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে একত্রিত করেও আমরা দেশ গঠন করার জন্য কর্মসূচি নিতে পারি এবং আমাদের সেই উদ্দেশ্যটাই আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেধা, ইনশাআল্লাহ। অভিজ্ঞতা, সততা ও দেশের প্রতি যাদের অবদান আছে তাদেরকে নেতা নির্বাচন করা। আমাদের দেশে তো অতীতে যত সরকার বা যত কর্মী বা বড় বড় নেতারাই আসছেন, কিন্তু তাদের মেধা আর অভিজ্ঞতা বা সততা কতটুকু ছিল এটা আমরা অতীতের দিকে তাকালেই আমরা সবকিছু বুঝতে পারি। আমরা আর সেদিকে যেতে চাচ্ছি না। তাই আমরা চাচ্ছি যে মেধা, অভিজ্ঞতা এবং সততা, মানে একজন সৎ আদর্শবান মানুষকে যেন আমরা নেতা হিসেবে পাই, সেটাই আমরা চাচ্ছি। তারপরে আমাদের নবীন ও তরুণদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে প্রশিক্ষণ ছাড়া তো কোনো কিছুই হয় না। একটা নেতা কিন্তু জন্মগ্রহণ করে নেতা হয় না, বা একটা ভালো স্টুডেন্ট যদি ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করে, তারপরেও কিন্তু তারা পড়াশোনা করতেছে, কিন্তু নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো প্রশিক্ষণ তো তারা পাচ্ছে না। আমাদের এই বিডিপি বা আমাদের এই প্ল্যাটফর্মের আসল উদ্দেশ্য, আমরা নেতা বা আহ, তরুণদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে নেতা তৈরি করার জন্য চেষ্টা করব এবং করব ইনশাল্লাহ। আর নবীন ও তরুণদেরকে প্রয়োজনে আমরা বিদেশে পাঠিয়ে আমাদের দেশের জনশক্তি এবং একজন মানে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা তাদেরকে
প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে আমরা তাদের কাছ থেকে ইয়ে করে নেতৃত্ব ইয়ে করতে পারি, এবং তাদের কাছ থেকে আমরা আমাদের দেশের জন্য কাজ করার জন্য এবং দেশের জনসচেতনমূলক কাজ করার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে, হ্যাঁ ঠিক বলেছেন, নবীন ও তরুণ নেতাদের প্রশিক্ষণ দেওয়া, এটা খুবই একটা সুন্দর কথা, যেন সুন্দর একটা উদ্যোগ আমি মনে করি। ওকে আপা, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মূল্যবান কিছু পয়েন্ট অফ ভিউ আমাদেরকে বললেন, কর্মসূচির কথা বললেন, খুব ভালো লাগলো। যদি এইগুলো আমাদের দেশে প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো অদূর ভবিষ্যতে। ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশাই করছি এবং সেই আশায় আছি। আর স্বপ্ন দিয়ে তো ইনশাল্লাহ মানুষ, জি, স্বপ্ন আমরা নিয়েই তো সবাই মানুষ যদি চেষ্টা করি, আমরা সবাই যদি চেষ্টা করি এবং আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দেশকে কাজ করতে পারি, সামনে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ। ওকে আপা, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি এর পরবর্তীতে, আপনাকে হ্যাঁ ওকে, আমি এখন জানতে চাইবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের আরো কিছু কার্যবিধি সম্পর্কে। এই সংগঠনের আরেকজন অন্যতম সংগঠক, যিনি বাংলাদেশে বসবাসরত সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা, যিনি আফসার উদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। জি, আশা করি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। এই যে আমাদের আপনারা একটা নতুন একটা দল করে, দল বলতে এটা আসলে দল না, আমি যেটা প্ল্যাটফর্ম আসলে একটা আমাদের দল প্ল্যাটফর্ম, হিসেবে তো আমাদের আত্মপ্রকাশ কথা বলার করিনি, একটা আমরা আসলে প্ল্যাটফর্ম। হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম। হ্যাঁ, কথা বলার একটা জি, প্ল্যাটফর্ম। আমার নাম হচ্ছে আফসারউদ্দিন আহমেদ চৌধুরী। জি জি, যে আপনার আমার চট্টগ্রামের লোক, আমি ঢাকায় থাকি, এই যে মায়া কারণে। ওই যে আমি অবশ্য আগে এক্স সাবেক ব্যাংকার ছিলাম, পরে আবার গার্মেন্টসে অনেকদিন চাকরি করছি, 20 বছরের মতো, পরে আবার ব্যাংকে আসতে আর কি। এখন অবশ্য একটু ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি আর কি। তাহলে আপনার ব্যাংকার তো হিসেবে আপনার অনেক অভিজ্ঞতা আছে এবং ব্যবসায়ী হিসেবে অভিজ্ঞতা আছে। আপনাদের মতো মানুষটা যদি এগিয়ে আসে দেশ গঠনে, তাহলে তো আমরা অবশ্যই শুরু হ্যাঁ, করতে আসলে ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে আপনি যে দেশটা আসলে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল আর কি। হ্যাঁ, বলতে গেলে এই সব স্বপ্নকে আসলে কুটারাঘাত করা হয়েছে, যার ফলে আজকে আমরা 53 বছরে আমরা আসলে একদম বলতে গেলে এই জাতি আমরা একদম অন্ধকার কানাগলিতে পর্যবসিত হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা থেকে আসলে একটা বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, প্রায় 18 কোটি 20 কোটি একটা জনগোষ্ঠী। তো বিশাল এই বিস্তর জনগোষ্ঠীর জনশক্তিতে রূপান্তরিত করতে না পারার কারণে আজকে আমরা খুব বেকার অবস্থায় আছি। তারপর রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক দলেরা যারা দেশ চালানোর কাজে ব্যস্ত ছিল আর কি, ওনারা আসলে সঠিক পথ অবলম্বন করেন না, আসলে বিদায় আজকে দেশের এই দুরবস্থা আর কি। হ্যাঁ, আমি যেটা যতটুকু বোঝা যায় যে একটা নতুন একটা দেশ, নতুন একটা দেশকে পরিচালনা করতে গেলে অনেক প্রতিকূলতা থাকে, হ্যাঁ, এটাই স্বাভাবিক। এবং সবাই যেহেতু নতুন ভাবে সবকিছু করতে যাচ্ছে, এখানে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের দেশে যেটা হয়ে গেল যে বেশি বেশি আমরা ভুল করে ফেলেছি। এখন এটাকে আমাদের আহ, ঠিকঠাক করার দায়িত্ব আমাদের উপর পড়ে গেছে, কিছুটা দায়িত্ব পড়ে গেছে না আমরা, সেটা মনে হয় এই জেনারেশন, আমরা কি জেনারেশন কিছুটা হাল ধরেছে। ইনশাল্লাহ দেখি ওদেরকে কিভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, সেভাবে আসলে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তা আপনি কি বলবেন এই যে এই যে একটা প্ল্যাটফর্ম, এই যে নতুন প্ল্যাটফর্মের আসলে আমি 12 থেকে 16 প্ল্যাটফর্মে পর্যন্ত একটু আপনি, বলতে চাচ্ছি। 12 নম্বর আপনাদের পয়েন্টে অনেকগুলো ভিক্ষাবৃত্তি। হ্যাঁ, ইয়ে আছে, আপনাদের কর্মসূচি আছে, তো জি আপনি জি, আমাদের একটা কর্মসূচি আছে ভিক্ষাবৃত্তি দূরীকরণ। হ্যাঁ, ওই যে 12 নম্বর পয়েন্ট, হ্যাঁ জি, 12 নাম্বার। ভিক্ষাবৃত্তি দূরীকরণ, ক্ষুধার্ত আশ্রয়হীনদের পুনর্বাসন করা। এইটা আসলে অনেক বড় একটা সমস্যা। হ্যাঁ, একটা দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশ জনগোষ্ঠী প্রায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে আর কি। প্রায় আপনি বলতে গেলে কমপক্ষে 5 কোটির হবে আর কি, কিন্তু সেটা আসলে পরিসংখ্যানে দেখায় একেবারে 1,50,00,000, আসলে তাই নাই। তো এটা প্রায় নিয়ারে বলে একদম 5 কোটি হবে, যার ফলে আজকে অনেক মানুষ দুর্বিষহ অবস্থায় আর কি ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছে, প্রায় 50 লাখের উপরে। কিন্তু তার সাথে সামাজিক যে অবস্থা আর কি, মানুষের কর্মসংস্থানের যে অবস্থা, সেটা একেবারে একেবারে খুব কম আর কি। তো যার ফলে কি হলো, একটা জনশক্তিকে রূপান্তরিত না করার কারণে এমনি বিশাল জনগোষ্ঠী যে
বিশাল জনগোষ্ঠী কর্মহীন হয়ে বসে আছে। কিছু কর্মদক্ষ জনগোষ্ঠী বাইরে গেছে, আবার অদক্ষ জনগোষ্ঠী বাইরে গেছে, কিন্তু সেটা দিয়ে এই দেশের আসলে নিয়ে হচ্ছে না, ওই যেটার অর্থনীতির চালিকা শক্তি সেটা আর পূরণ হচ্ছে না। তার মধ্যখানে আবার মনে করেন রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে এটা অনেক বেশি খারাপ অবস্থা পর্যবসিত হয়েছে। আমাদের পাঠ প্রোগ্রামের মূল লক্ষ্য হতে যে আমরা ভিক্ষাবৃত্তি দূরীকরণের ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ, সামাজিক পদক্ষেপ নিতে চাচ্ছি। তো এই পদক্ষেপগুলোর মধ্যে হলো একটা হলো যে আমরা ওদেরকে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আমরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এই আইটি প্রশিক্ষণ অথবা আইটি প্রশিক্ষণ দিব যাতে জনসম্পদে পরিণত হয়, এবং তাদেরকে বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কিছু ট্রেনিং প্রোগ্রাম করতে চাই। সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং বলেন, তারপর আইটি অনেক প্রোগ্রাম আছে, এগুলো করে ওদেরকে একটা দক্ষ জনশক্তি রূপান্তর করে কিছু দূর হলেও দেশের মানুষের জন্য একটা প্রয়াস চালানো যাইতে পারে আর কি। আরেকটা জিনিস হলো যে আপনার দেশেও এই ক্ষেত্রে কারিগরি শিক্ষা এবং আইটি শিক্ষার ক্ষেত্রে এটা যথেষ্ট একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি আর কি আমাদের এই উদ্যোগ। আরেকটা জিনিস হলো আপনার ওই আত্মকর্মসংস্থান এবং আত্মসংস্থান প্রকল্পের জন্য আমরা এই যে বিজ্ঞান ভিত্তিক কিছু এনজিওর কার্যক্রম শুরু করতে চাই, যেটার মাধ্যমে অনেক বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন এখানে কাজ করে তাদের জীবন নির্বাহ করতে পারবে আর কি। তারপর আর হলো আমাদের আরেকটা প্রকল্প আছে, সেটা হচ্ছে দূরশিক্ষণ আর কি, যেটা বলে দূরশিক্ষণের মাধ্যমে যে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা, কর্মদক্ষতা সৃষ্টি করা, কারিগরি দক্ষতা সৃষ্টি করা, এটা আসলে এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য আর কি। সেটা আমরা অতি শীঘ্রই শুরু করব এবং সেটা কার্যক্রম শুরু হলে আস্তে আস্তে এটার কার্যক্রম আপনারা সবের লক্ষ্য নিয়ে পাবো এবং দেখতে পারবেন আর ইনশাআল্লাহ। খুব সুন্দর উদ্যোগ। শুধু আসলে আমাদের দেশে তো শুধু কারিগরি শিক্ষা দিয়ে হবে না, আমাদের মনে হয় বাংলাদেশে কৃষির উপর জোরদার দেওয়া আসলে সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি হলো আমাদের একদম মূল অর্থনীতি, মূল ভিত্তি আর কি। তো কৃষিক্ষেত্রে আসলে বাংলাদেশ গত 50 বছরে যে কৃষি উন্নয়ন কর্পোরেশন ওদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের খাদ্য প্রায় 1 গুণ 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পেরেছে। এইগুলো খুব সাধুবাদ পাওয়ার যোগ্য আর কি। এটা কৃষি বিজ্ঞানীদেরও একটা অনেক অবদান আছে। তাছাড়া বাংলাদেশের কয়েকজন কৃষি বিজ্ঞানের বেশ ভালো ভালো আবিষ্কারও করছে, জিন তত্ত্ব, ধানের জিন তত্ত্ব আবিষ্কার, পাটের জিন তত্ত্ব আবিষ্কার, এগুলো আসলে অনেক বড় ব্যাপার। অনেক আবিষ্কার হয়েছে, কিন্তু আসলে আমাদের প্রয়োগগুলো করতে হবে না। পাটের যেটা হচ্ছে পাট শিল্পটা পুরো বলতে গেলে একেবারে একদম অঙ্কুরে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, ধ্বংস হয়ে গেছে। মাকসুদুল হক সাহেব যে একটা পাটের জিন তত্ত্ব আবিষ্কার করেছেন, একজন বিজ্ঞানী। তো অথচ ওনাকে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো অবস্থা উনি নিয়ে ওনার কার্যক্রম শুরু করার মানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তো আসলে আমাদের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ একটা এই যে বিরূপ মনোভাবের কারণে হয়তো অনেক কিছু হচ্ছে না। আমাদের আসলে মন মানসিকতার অনেক পরিবর্তন করা দরকার আর কি। যারা আমরা দেশে আছি, দেশের বাইরে আছি, সবারই মিলে আসলে আমাদের আসলে নতুন করে যা হয়েছে এখন আমাদেরকে নতুন করে অতীত থেকে শিক্ষা নিয়ে শুরু করতে হবে। সেটা যদি করা যায় স্বল্প পরিসরে একটা আসলে ভালো একটা কাজ শুরু করা যেতে পারে। এবং সেটার জন্য আমার অনেক কিছু সংস্কার দরকার, আমার ব্যক্তিগত সংস্কারও প্রয়োজন, শুদ্ধারণ দরকার, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিকভাবে আমাদের অনেক পরিবর্তন দরকার, সংস্কারের দরকার। জাতীয় দলগুলোর মন মানসিকতার সংস্কার দরকার, গণতন্ত্রের চর্চা দরকার। এইগুলো আসলে এগুলো করতে হলে আমাদেরকে আসলে পেশার চাপ সৃষ্টি করতে হবে, বৃহত্তর জনগোষ্ঠীকে চাপ সৃষ্টি করতে হবে। সেটা যুবক সমাজ বলেন, শিক্ষিত সমাজ বলেন, কৃষক সমাজ বলেন, আমাদেরকে আসলে এক জায়গায় এসে কাজ শুরু করে দিতে হবে। এখন এটা অনেক দিন সময় গড়িয়ে গেছে, কিন্তু আমরা এই অবস্থায় অনেক সময় চলে গেছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যতটুকু সময় পেয়েছি এর ভিতরে অনেক দেশ আছে যারা একদম এই দেশকে নিয়ে থেকে ভালো পর্যায়ে। আরেকটা ঘটনা হচ্ছে এই দেশকে নিয়ে বহির্বিশ্বের তিনটা পরাশক্তি আসলে তিনটা চক্র আসলে এটার উপর বাংলাদেশের উপরে সক্রিয় প্রভাব বিস্তার করছে, যার ফলে বাংলাদেশের এই অবস্থা আর কি। তিনটা বলয় আর কি, সেটা সবাই বুঝতে পারে, শিক্ষিত যে কোনো সমাজে বুঝতে পারে।
বাংলাদেশের ওদের সেজন্য সুনির্দিষ্টের কারণে বাংলাদেশের আছে আমাদের বাংলাদেশের এই অবস্থা। যারা শিক্ষিত নাগরিক আছে ওদের সচেতন হতে হবে। অবশ্যই এখন সচেতন হবে পাটের অবশ্যই। কথাটাই বলতেছেন, যেটা পাটটা ধ্বংস হয়ে গেছে। আমার দেশে না পাট ধ্বংস হয়ে গেছে, যে সময় বাংলাদেশের পাট ছিল সোনালী আঁশ। সোনালী আহ, আঁশ। আমার আমার আব্বা ছিলেন সেই সময়কার পাট গবেষণার একজন বড় হুম, কর্মকর্তা। জি কুষ্টিয়া দিনাজপুর যে ইয়েগুলো ব্রাঞ্চ গুলো ছিল মেহেরপুরে, 2টা ব্রাঞ্চ আমার আব্বার হাত দিয়ে ওপেন হয়েছিল। ওই যে কিন্তু তানভীরের চাচা, এখন না, আমার চাচা আর কি, এখন তানভীরের চাচা, আমার চাচা ওই যে উনি আবার সাদাউল খাদের খান, উনি হচ্ছে বিজেএমসির ইয়ে ছিল, মহাব্যবস্থাপক ছিল এক সময়। হ্যাঁ, তো ওনাদের সময় অনেক পাটের অনেক উন্নয়ন সাধন হচ্ছে, যেমন আমরা তো ছোটবেলায় পড়েছি যে পাট আমাদের গোল্ডেন ফাইবার। পুরো প্রথম তৈরি এখন ফসল ছিল। এখনকার বাচ্চারা সেটা জানেও না যে আমাদের জুট ছিল গোল্ডেন ফাইবার। জি জি জি। যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের ইয়েগুলো, পয়েন্ট গুলো দেখে। আপনার আশেপাশে যারা আছে ওদের কি আপনি সিম্পল একটা জিনিস যদি এটা বুঝাই যে তোমাদের বাড়িতে যারা গ্রামে বসবাস করে, যে তোমার বাড়িতে মিনিমাম যেটা পেঁয়াজ নিয়ে মারামারি হয় আমাদের সবসময় বাংলাদেশে, যে এই মিনিমাম তোমার ফ্যামিলি চলতে কতগুলো পেঁয়াজ লাগবে, তুমি তোমার ইয়েতে ঘরের পাশের জমিতে ওঠানে পেঁয়াজ লাগানো যায়। আমরা ওখানেই ছোটখাটো লাগানো শীতকাল যায়। আসলে কিন্তু, আমরা ছোটকাল আর কি 70-80 দশকে এই বার্ষিক হ্যাঁ, পরীক্ষা পড়লাম আমরা বাড়ির গ্রামেই, মানে ওই যে উঠানের এক পাশেই পেঁয়াজের ক্ষেত করতাম, আলুর ক্ষেত করতাম। হ্যাঁ, এই আমি আমার আমার আম্মাকে অন্তত শখের কখনোই বসে দেখি আর কি, নাই যে শখের আপনার বসে। ইয়ে কিনতে, এই যে হলুদ আছে না, হলুদ খাই যে আমরা, জি 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 এই জি। হলুদ আদা, আম্মাকে দেখতাম যে ঘরের আশেপাশে শসা, এই ঘরের কোনায়, হ্যাঁ, গ্রামে যখন যেত ওটা লাগাই দিয়ে চলে আসতো, আবার যখন হয়ে যেত বাস সুন্দর। আর এখন তো আমাদের সবকিছু কিনে খেতে। এনিওয়ে, তাহলে আমি পিলু ভাই, জি জি আপনাকে জি ধন্যবাদ। জি। আপনার কাছ থেকে অনেক কিছু আপনাকে জানতে ধন্যবাদ। পারলাম। আমরা ইনশাল্লাহ যেটা বললাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও বসবো, আরো আরো আলোচনা করব কিভাবে জি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি পরবর্তীতে আজকে শেষ যে একজন ভাইয়া আছেন, আমরা এখন জানতে চাইবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের আরো কিছু কার্যবিধি সম্পর্কে। এই সংগঠনের আরেকজন অন্যতম সংগঠক, যিনি 20 বছর অধিক সময় ধরে ইউকেতে বসবাস করছেন, লন্ডনের ব্যবসায়ী এবং উদ্যোক্তা মহসিন আকবরী ভাইয়ের কাছ থেকে। আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনাদের পরবর্তী এই আমাদের এই প্ল্যাটফর্মের কর্মসূচির কিছু যদি আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতেমা পারভিন। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা যারা বোর্ডে আছি। ধন্যবাদ তানভীর, অ্যাডভোকেট মাহবুবুল, আফসারউদ্দিন পিলু, নাজমা আক্তার এবং সুপ্রিয় দর্শকবৃন্দ। বিডিপি বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, আমরা হেভিলি ইন্সপায়ার্ড হলাম 5th অগস্ট রেভলিউশনের পরে। আমরা চিন্তা করলাম এই তো মনে হয় সময় আসলো বাংলাদেশের মানুষ আবার কথা বলতে পারবে, স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবে, তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগগুলি নিতে পারবে দেশকে সুন্দর করে সাজানোর জন্য। 54 বছর হলো, আমরা অনেক ভালো ভালো নেতৃত্ব পেয়েছি ঠিকই, কিন্তু কেন জানি তারা সাকসেসফুল হতে পারেনি। বারবার তারা বাধার সম্মুখীন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। যখনই ফরেন পলিসিগুলো আসছে, যখন ইন্টারনাল ডেভেলপমেন্ট পলিসিগুলো আসছে, বারবার তারা বাধার সম্মুখীন হয়েছে, বারবার তারা ব্যর্থ হয়েছে এবং অ্যাসাসিনেটেড হয়েছেন অনেকেই। খুব দুঃখজনক। সেই 71-এর ইন্সপিরেশন, তারপর আবার গত বছর 24-এর রেভলিউশন, এগুলি সব তো দেশের মানুষের জন্য, দেশের মানুষের কিছুটা উন্নতির জন্য। আমি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার প্রতি আমার সমবেদনা এবং জানাচ্ছি, এবং আশা করি সবাই আবার ব্যাক করবে সুস্থ হয়ে। আমার ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, আমরা মেইনলি আমরা আসলে রিজনটা আমাদের একত্রিত হওয়া, একটা ফোর্স গ্রুপ হওয়া, যেটা আমরা গভর্নমেন্টকে এবং অন্যান্য সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে যেন আমরা প্রেশার করতে পারি যে এটা হতে হবে, এটা হতে হবে, এটা হলে দেশের জন্য ভালো, এবং আমরা তাদেরকে পরামর্শ এবং অন্যান্য সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে আমাদের একত্রিত হওয়া। আমরা কিভাবে করব? তো আমরা আমাদের কিছু কার্যক্রম এবং আমাদের কিছু অবজেক্টিভ আমরা সেট আপ করেছি, যেগুলো আমরা এতক্ষণ কথা বললাম একসাথে। তার মধ্যে আমি কিছু যেগুলো আমার কাছে পড়লো, আমি এগুলো নিয়ে আলাপ করতে চাই। আমার
শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত করা, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত করা, দুর্নীতি সেখানে থাকছে, রাজনীতি মুক্ত করা। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি আমাদের জন্য সবসময় একটা গৌরবের বিষয় ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন সরকারগুলো এই রাজনীতিকে কলুষিত করেছে। তারা অন্যান্য ছাত্রদেরকে তাদের অধিকার থেকে ব্যর্থ করেছে, তাদেরকে তাদের কোনো সহযোগিতা করে নাই, অত্যাচার করেছে এবং খুন করেছে অনেক সাধারণ ছাত্রকে। তো এখানে রাজনীতিটা না করার জন্য সেজন্য বিশাল একটা জনগোষ্ঠী এখন তাদের মধ্যে যে ইয়েটা আসছে, উপলব্ধিটা আসছে যে না, শিক্ষা প্রতিষ্ঠান আমরা রাজনীতি আর চাই না। সেখানে আমাদের উপলব্ধিটা এখন আমরা সেই জায়গাটাকে এখন আমরা আরো ইয়ে করে জানাতে চাই যে না, আমরা এখন আপাতত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চাই না, এবং স্টুডেন্ট পলিটিক্সকে শুধু আউটসাইড দ্য ক্যাম্পাস, যেন ক্যাম্পাস যেন কলুষিত না হয়, সব ছাত্ররা যেন সৌহার্দ্যপূর্ণভাবে ক্যাম্পাসে একটা শিক্ষা পরিবেশ পায়। এটা হবে আমাদের একটা উদ্দেশ্য, বাস্তবায়নের উদ্দেশ্য। দেশকে দুর্নীতি মুক্ত করা অনেক কঠিন কাজ। আমরা বারবার দেখেছি দেশকে দুর্নীতি এমন একটা জিনিস আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের শিকড়ে ঢুকে গেছে। এটাকে মানুষকে শিক্ষিত করতে হবে নৈতিকভাবে। যদিও এটা অনেক কঠিন কাজ, আমরা এটা কাজ করে যাব। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা টার্গেট করবো যে ওখানে কোথায় কি হচ্ছে, আমরা দেশের সাধারণ মানুষের সাথে কথা বলবো, তারা তাদের সার্ভিসে কোথায় প্রবলেম হচ্ছে, সেটা একেবারে কোর্ট থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ সবখানেই তো দুর্নীতি আমরা দেখছি। দুঃখজনক হলেও এটা এটা এবং এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জিং জব হলেও এটা আমরা করতে চাই, আমরা জনগণের কাছে থাকতে চাই এবং আসতে চাই, এবং মানুষকে স্পেশালি এডুকেটেড করা যে কিভাবে দুর্নীতি না করার জন্য এবং দুর্নীতি সম্পৃক্ত না হওয়ার জন্য, এবং এগুলি যে লং টার্ম যে ইফেক্টটা দেশের ইকোনমিক্স এবং সোশ্যাল সিস্টেমে, এটা আমরা মানুষকে যদি ইয়ে করতে পারি, এডুকেটেড করতে পারি, তাহলে এটা মনে হয় আমাদের জন্য একটা প্রাপ্তি হবে। বন্যার সমস্যার মূলোৎপাটন করা, এটা নিয়ে আমাকে কথা বলতে যদি বলা হচ্ছে, এটা অনেকটা আমি মনে হয় এটার জন্য এক্সপার্ট না, কিন্তু একটু ছোট্ট করে আমি যেটা বলতে পারি, বন্যা সমস্যা আমরা নদীমাতৃক বাংলাদেশ, অনেকগুলো বন্যার সমস্যা মেইনলি এটা হচ্ছে আমাদের নদী শাসন ব্যবস্থা ঠিক না থাকার কারণে। যখন অতিবৃষ্টি হয় তখন, যেহেতু আমরা ভাটির দেশ, ইন্ডিয়ার এবং পার্শ্ববর্তী দেশ, হিমালয় থেকে যে হেভি রেইনফল যেটা আসে, সেটা আমরা কোপ করতে পারি না আমাদের রিভার সিস্টেম ইয়ে না থাকার কারণে, ফ্লো না থাকার কারণে। তো বন্যা সমস্যার সমাধানটা মনে হয় আমার এখানে প্রত্যেক পুরো ইনফ্রাস্ট্রাকচারাল একটা ব্যাপার। এটা জনগণকে যেমন আমাদেরকে ইয়ে করতে হবে দেশের, তেমনি গভর্নমেন্টকে, এবং গভর্নমেন্টকে প্রেশার দিতে হবে যেন তারা ইন্টারন্যাশনালি যেন এটা নিয়ে কাজ করে, যে এটাকে উন্নত করার জন্য। তারপর এটা নিয়ে আরো পরে আরো বেশি কথা বলতে পারি, আমি জাস্ট ব্রিফ বলে যাচ্ছি। তারপর আমাদের 20 নম্বর যে ইয়েটা, সেটা হচ্ছে আমাদের মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সমাজের প্রয়োজন। মাদকের উপর সিনিয়র জুনিয়রদের সাথে বিহেভিয়ার, শিক্ষকদের সম্মান, ধর্মীয় মনস্তাত্ত্বিক ডিপ্রেশন, মা বাবার সাথে শেয়ারিং, আড্ডার মাধ্যমে স্মোকিং বা খারাপ সঙ্গ পরিহার করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সংযুক্ত থাকা, অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যুক্ত করা হয়েছে, এবং এইগুলো আমি মনে করি সব আপ টু 40 ইয়ার্স ওল্ড যে ইয়াং জেনারেশন, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আমরা যেন প্রয়োগ করতে পারি, এবং সব বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন এবং সরকারি অর্গানাইজেশনকে আমরা প্রেশার দিয়ে যাব যে কিভাবে এখানে প্রত্যেকটা পয়েন্টে মাদকের ব্যাপারে, এখানে স্পোর্টস এর কথা বলা হয়েছে, ধর্মীয় শিক্ষার কথা বলা হয়েছে, বিহেভিয়ার এট হোম অ্যান্ড সোসাইটির কথা বলা হয়েছে। এগুলো আমরা এটা একটা পরামর্শ নিয়ে আসতে পারি, যেটা আমরা বেশি বেশি করে প্রচার করতে পারি আমাদের পক্ষ থেকে, এবং আমরা সরকারকে এবং বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনকে আমরা, ইভেন ইনক্লুডিং দ্য মসজিদের ইমামকে দিয়ে আমরা এগুলো বেশি বেশি করে প্রচার করতে পারি, জনসচেতনতা বাড়ার জন্য, মাদকের খারাপ দিকগুলো বলার জন্য, ফ্যামিলিতে ভালো প্র্যাকটিস গুলো, বিহেভিয়ার প্র্যাকটিস গুলোর জন্য, এগুলোর জন্য আমরা কাজ করার জন্য আরো বেশি বেশি কাজ করতে হবে আমাদেরকে।
তো 21 নম্বর যেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুব সমাজকে কৃষিতে উৎসাহিত করা। গ্রামে উচ্চতলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের মাধ্যমে কৃষি জমির পরিমাণ কিভাবে বাড়ানো যায় তা বিশ্লেষণ করা। বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বিবেচনা করে বাড়ি নির্মাণ করা। এগেন এগুলি হচ্ছে দেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে মন্ত্রণালয় বা মিনিস্ট্রি আছে, ওরা শুধু এটা দেখভাল করবে। আমরা ওদের সাথে কাজ করবো এবং ওদেরকে প্রেশার দিয়ে যাব